হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। আমি প্রতিদিন রাত 9টায় তোমাদেরকে জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। এই যে জিকের প্র্যাকটিস সেশনের ক্লাসটা, এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য উপযুক্ত প্রথমে জানিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অলরেডি ক্লার্কশিপের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে যে কবে পরীক্ষা হচ্ছে। তারপর আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু জিকের স্পেশাল মক টেস্ট সিরিজ সোম থেকে শনি প্রতিদিন রাত 9টার সময় আমি নিয়ে আসছি। ঠিক আছে? তো প্রত্যেকে মন দিয়ে এই ক্লাসটা করো। আর আমি পরীক্ষাতে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আমি নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, কোন চোল রাজা গঙ্গাই কোল্ড চোলপুরম উপাধি নেন? তো রাইট অ্যান্সার কি হবে? কোন চোল রাজা গঙ্গাই কোল্ড চোলপুরম উপাধি নেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোল্ড চোলপুরম উপাধি নেন। ঠিক আছে? তিনি, এই যে রাজেন্দ্র চোল, ইনি গোদাবরী পর্যন্ত তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং চোল সেনাবাহিনী বাংলার রাজা মহিপালকে পরাজিত করেছিল। ঠিক আছে? এটা তোমাদের একটা নতুন ইনফরমেশন জানিয়ে রাখলাম। আর তার সাথে এটা জানিয়ে রাখি, এই বিজয়ের স্মরণেই কিন্তু এই গঙ্গাইকোন্ড উপাধি, ঠিক আছে, তিনি গ্রহণ করেছিলেন। গঙ্গাইকোন্ডা চোলপুরম নামে তিনি একটি নতুন রাজধানীও তৈরি করেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় জানিয়ে দিই যে ডাব্লিউবিপি কেপি 2024 এক্সামকে কেন্দ্র করে 90 দিনের আমাদের একটা চ্যালেঞ্জিং কোর্স নিয়ে আসা হয়েছে। এই 90 দিনের কোর্সটার মধ্যে তুমি কি পাচ্ছ? লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস। আর এই ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু 20 জুন থেকে। তোমরা ক্লাসের রেকর্ডেড ভিডিও অবশ্যই পাবে। আর এই ক্লাসে যদি ভর্তি হতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করো। আর ক্লার্কশিপের, দেখো ক্লার্কশিপের কিন্তু অলরেডি ডেট ঘোষণা করা হয়েছে কবে এক্সাম। তো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস ব্যাচের জন্য 2800 এমসিকিউর একটা 70টা টেস্টের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা গণিত প্রশ্নের সলিউশন পাবে ভিডিও ক্লাসে, ইংরেজি প্রশ্নের সলিউশন পাবে ভিডিও ক্লাসে। তার সাথে পুরো 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু শুরু হচ্ছে কাল থেকে, অর্থাৎ কাল থেকে না, আজ থেকেই ক্লাস শুরু হচ্ছে 25শে জুন থেকে। তো পরীক্ষার শেষ মুহূর্তের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা খুবই উপযুক্ত। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যারা যারা ব্যাচ কিনবে তারা কিন্তু প্রত্যেকেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। ওকে? তো দেখো, বুদ্ধচরিতের রচয়িতা কবি অশ্ব ঘোষ। বুদ্ধচরিত কে রচনা করেছেন? অশ্ব ঘোষ রচনা করেছেন। কোন সম্রাটের এই অশ্ব ঘোষ কোন সম্রাটের সভা কবি ছিলেন? ঠিক আছে? তো এই অশ্ব ঘোষ যিনি বুদ্ধচরিত রচনা করেছেন, তিনি কোন সম্রাটের সভাকবি ছিলেন? সম্রাট কনিষ্কের, রাজা কনিষ্কের সভাপতি ছিলেন এই অশ্ব ঘোষ। তো কনিষ্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কনিষ্ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই যে অশ্ব ঘোষ, এনার সম্পর্কে একটু তথ্য জানিয়ে রাখি। ইনি ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক ও নাট্যকার। বৌদ্ধ দার্শনিক ও নাট্যকার। ঠিক আছে? কালিদাসের পূর্বে সর্বশ্রেষ্ঠ ভারতীয় কবি বলে এই অশ্ব ঘোষকে মনে করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন, কিতাব উল রহিলা কার রচনা? কিতাব উল রহিলা কে রচনা করেছেন? তো দেখো, কিতাব উল রহিলা রচনা করেছেন ইবন বতুতা। ইবন বতুতা কিতাব উল রহিলা রচনা করেছেন। তো রাইট অ্যান্সার হবে অপশান বি। দেখো, এটা রেকর্ডেড ক্লাস নয়, তাও কিন্তু তোমরা প্রত্যেকে চ্যাট বক্সে তোমাদের অ্যান্সারটা দেবে, যাতে তোমার অ্যান্সার ঠিক হচ্ছে নাকি সেটা তুমি দেখে নিতে পারো। ইবন বতুতা সম্পর্কে একটু ইনফরমেশন জানিয়ে রাখি। ইনি ছিলেন একজন মরক্কোর পর্যটক। ইবন বতুতা ছিলেন একজন মরক্কোর পর্যটক। তিনি কোন কোন সুলতানের আমলে ভারতে আসেন?
তিনি সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে এই ইবন বতুতা ভারতে এসেছিলেন। ঠিক আছে, তার বইয়ের নাম হচ্ছে কিতাব উল রহিলা। ওকে, এই বই থেকে ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক অবস্থা আমরা জানতে পারি, সেই সময়কার সামাজিক রাজনৈতিক অবস্থার কথা এই কিতাবুল রহিলা বই থেকে জানা যায়। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয়, একদম সহজ কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা কোশ্চেনগুলোর অ্যান্সার জানো না তারা কিন্তু খাতায় একটু নোট ডাউন করে নেবে, তাতে পরীক্ষার সময় রিভিশন করতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে ভাইসরয়ের যে পদটা সেটা কবে থেকে শুরু হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 দ্বারা ভারতের গভর্নর জেনারেলের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়। ঠিক আছে, যেটা আগে ছিল গভর্নর জেনারেল সেটার নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয় কবে? 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দক্ষিণের ব্রাহ্ম সমাজ বলা হয় কাকে? তো দক্ষিণের ব্রাহ্ম সমাজ কাকে বলা হয়? প্রার্থনা সমাজ, আর্য সমাজ, বেদ সমাজ, ধর্মসভা। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে বেদ সমাজকে বলা হয় দক্ষিণের ব্রাহ্ম সমাজ। বেদ সমাজকে বলা হয় দক্ষিণের ব্রাহ্ম সমাজ। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের বেদ সমাজ। ঠিক আছে, তো এই যে দক্ষিণের বেদ সমাজ, এই বেদ সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন বা কারা প্রতিষ্ঠা করেছিলেন? বেদ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। নামগুলো একটু লিখে নাও যদি তোমাদের জানা না থাকে। কেশবচন্দ্র সেন, তার সাথে শ্রীধরালু নাইডু। শ্রীধরালু নাইডু এবং কেশবচন্দ্র সেন 1864 সালে মাদ্রাজে বেদ সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন মুঘল সম্রাট দরবেশ নামে খ্যাত? কোন মুঘল সম্রাট দরবেশ নামে খ্যাত? ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরঙ্গজেব। অরঙ্গজেব ইনি ছিলেন শেষ মুঘল সম্রাট, ইনি ছিলেন দরবেশ নামে ইনি খ্যাত ছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরঙ্গজেব। ওকে, অরঙ্গজেব হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কার আমলে হয়েছিল? তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কার আমলে হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের আমলে। লর্ড কর্নওয়ালিসের আমলে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের আমলে তৃতীয় মহীশূর যুদ্ধ হয়েছিল 1789 থেকে 92 সালে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়। ঠিক আছে, কাদের মধ্যে? দক্ষিণ ভারতের মহীশূর রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ট্রাভাঙ্কোর, মারাঠা, হায়দ্রাবাদের নিজামের যৌথ বাহিনীর সাথে মহীশূরের যুদ্ধ হয়। ঠিক আছে, ওকে, এই সময় যে গভর্নর জেনারেল ছিলেন সেই গভর্নর জেনারেলের নাম এই কোশ্চেনে জানতে চেয়েছে। সেই সময়কার গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। দেখো নেক্সট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি? তো খাজুরাহের মন্দিরগুলো কোন রাজাদের কীর্তি? চান্ডেলা রাজাদের কীর্তি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চান্ডেলা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চান্ডেলা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই চান্ডেলা রাজবংশের সময় এই খাজুরাহোর মন্দিরগুলো নির্মিত হয়। এটা কত খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল? চান্ডেলা রাজবংশের যে সময়কালটা 950 থেকে 950 এডি থেকে 950 এডি মানে খ্রিস্টাব্দ 950 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে এই যে খাজুরাহোর মন্দিরগুলো এগুলো নির্মিত হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। এটা একটু আনকমন কোশ্চেন, তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। সিকান্দার শাহ 1370 সালে
1370 সালে সিকান্দার শাহ এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। ওকে, ঠিক আছে। সিকান্দার শাহ ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান ছিলেন। ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ 1370 সালে এই আদিনা মসজিদ তৈরি করেছিলেন। এটা সুলতানি আমলের একটা চমৎকার স্থাপত্য, সুলতানি আমলের একটা চমৎকার স্থাপত্য, ঠিক আছে। এটা একটা বড় মসজিদ। চলো নেক্সট কোশ্চেন দেখি। শের শাহর প্রকৃত নাম কি ছিল? এটাও খুব সহজ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। শের শাহর প্রকৃত নাম ফরিদ। শের শাহর প্রকৃত নাম ছিল ফরিদ খান, ঠিক আছে। ফরিদ খান ছিল শের শাহর প্রকৃত নাম, ঠিক আছে। শের শাহর প্রকৃত নাম ছিল ফরিদ খান। ওকে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা একটু জেনে নিই। 1486 সালে বিহারের সাসারামে, বিহারের সাসারামে ইসলামিক সুর বংশে এই ফরিদ খান অর্থাৎ যার নাম হচ্ছে শের শাহ, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়। কাদের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্যের সুলতানিদের সাথে এই যুদ্ধটা হয়, ঠিক আছে। যুদ্ধে বিজয়নগরের পতন হয়। তো 1565 সালে এই তালিকোটার যুদ্ধ হয়েছিল। ওকে, তো রাইট আনসার হয়ে গেল অপশন বি, 1565। আমি কিন্তু 40টা কোশ্চেন নিয়ে এসেছি, প্রত্যেকে কিন্তু লাস্ট অবধি ক্লাসটা করবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর বন্ধু বান্ধবীদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। প্রতিদিন রাত 9টায় শুভেন্দু স্যার ক্লাস নিচ্ছে, জানিয়ে দিও। তো নেক্সট কোশ্চেন দেখি। বিদোরার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? বিদোরার যুদ্ধ হয়েছিল, এই বিদোরার যুদ্ধ কত সালে হয়েছিল সেটা আগে আমরা জানি। 1759 সালে, 1759 সালে বিদোরার যুদ্ধ হয় কাদের মধ্যে? বাংলায় ইংরেজ ও ওলন্দাজদের সঙ্গে। বাংলাতে হয়েছিল বিদোরের যুদ্ধ 1759 সালে। ইংরেজ ও ওলন্দাজ সেনাবাহিনীদের মধ্যে এই বিদোরের যুদ্ধ হয়েছিল। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই যে যুদ্ধটা হয়েছিল বিদোরের যুদ্ধ, এই বিদোরের যুদ্ধে ওলন্দাজ বাহিনী কিন্তু পরাজিত হয় ব্রিটিশ বাহিনীর কাছে। ওলন্দাজ বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয় ব্রিটিশ বাহিনীর কাছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। একটি পেট্রোলিয়াম জাত জৈব যৌগ হলো, একটি পেট্রোলিয়াম জাত জৈব যৌগ, পেট্রোলিয়াম জাত জৈব যৌগ কি? ফেনল, বেনজিন, বিউটেন, টলিউন। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বিউটেন, ঠিক আছে। বিউটেন হলো একটি পেট্রোলিয়াম জাত জৈব যৌগ। তো অপশন সি বিউটেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রোপেন, তারপরে তোমার এই বিউটেন, এইগুলো হচ্ছে পেট্রোলিয়ামের মূল উপাদান, ঠিক আছে। এই যে ফেনল, টলুইন, এগুলো বেনজিন জাত জৈব যৌগ। এই যে ফেনল, টলুইন, বেনজিন জাত জৈব যৌগ। বেনজিন জাত জৈব যৌগ হচ্ছে ফেনল, টলুইন। চলো নেক্সট কোশ্চেন দেখি। শুষ্ক বায়ুর সাথে সম আয়তনের জলীয় বাষ্প যুক্ত হলে বায়ু কি হয়? হালকা হয়, দ্বিগুণ ভারী হয়ে যায়, ঘনত্ব একই থাকে, কোনোটি বলা যায় না। তো রাইট অ্যান্সার কি হবে 14 নম্বরে? শুষ্ক বায়ুর সাথে সম আয়তনের জলীয় বাষ্পযুক্ত বায়ু যদি যুক্ত হয় তাহলে বায়ু হয় হালকা, বায়ু হালকা হয়ে যায়। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ, হালকা হয়ে যায়। ওকে, 14 নম্বর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিমের বোতলের মুখ খুলে রাখলে কি উৎপন্ন হয়? ক্লোরোফর্মের বোতলের যদি মুখ খুলে রাখা হয় তাহলে কি উৎপন্ন হয়? ক্লোরাল, ফসজিন, ক্লোরোপিক্রিন, ক্লোরোপ্রিন। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হচ্ছে ফসজিন। ক্লোরোফর্মের বোতলের মুখ খুলে রাখলে ফসজিন উৎপন্ন হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ফসজিন, অপশন বি, ঠিক আছে। বাতাসে অক্সিজেন ও সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের মধ্যে কি হয়? জারণ হয়। জারণের ফলে বিষাক্ত
বিষাক্ত বর্ণহীন এই যে ফসজিন গ্যাস, এটা বিষাক্ত বর্ণহীন ফসজিন গ্যাস উৎপন্ন হয়। তার জন্য ক্লোরোফর্মকে দেখবে সব সময় কালো বোতলে রাখা হয়, সব সময় ক্লোরোফর্মকে কালো বোতলে রাখা হয় যাতে ফসজিন গ্যাসটা উৎপন্ন না হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কে রসায়নে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? সর্বপ্রথম রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? ভ্যান টপ। ভ্যান টপ 1901 সালে রসায়নে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ ভ্যান টপ। অপশন এ ভ্যান টপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, রাসায়নিক গতিবিদ্যা ও সমাধানের মধ্যে অসমটিক চাপের আইন আবিষ্কারের জন্য তাকে কিন্তু এই রসায়নে নোবেল পুরস্কারটা 1901 সালে দেওয়া হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি। ক্যামেরার ফিল্মে কোন রাসায়নিক থাকে? ক্যামেরার ফিল্মে কোন রাসায়নিক থাকে? ক্যামেরার ফিল্মে এই কোশ্চেনটা আগেও করিয়েছি, তোমরা যারা আমার ডেলি ক্লাস করো তারা দেখেছো যে বেশ কিছু কোশ্চেন আমি কমন কোশ্চেনও দিয়ে দিই। সিলভার ব্রোমাইড, ক্যামেরার ফিল্মে কোন রাসায়নিক থাকে? সিলভার ব্রোমাইড, পুলিশের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা দেয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা মৌল ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা মৌল ছিল? মৌল ছিল 63টি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল 63টি। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মৌলের পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি আমাদের 19 নম্বর কোশ্চেন। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? কাকে বাংলার মুকুটহীন রাজা, বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা। তিনি ছিলেন ব্রিটিশ শাসনকালে প্রথম রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন প্রস্তাবকে গান্ধীজি আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? কোন প্রস্তাবকে গান্ধীজি আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্রিপস প্রস্তাবকে। ক্রিপস প্রস্তাবকে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এই ক্রিপস প্রস্তাব ভারতে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য, যাতে ভারতীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে সহযোগিতা করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্রিপস প্রস্তাব, যেটা নিয়ে আসা হয়েছিল 1942-তে। 1942-তে। তাহলে ক্রিপস প্রস্তাব কখন নিয়ে আসা হয়? 1942-তে। এই ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি বলেছেন আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নিম্নলিখিত কোন দিনে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করেছিল? তো কোন দিনে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করেছিল? 1939-এর 22শে ডিসেম্বর মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে। ঠিক আছে, মুসলিম লীগ মুক্তি দিবস পালন করে 1939-এ 22শে ডিসেম্বর। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের 1939 22 ডিসেম্বর। ওকে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখি। সুভাষ চন্দ্রকে প্রথম নেতাজি আখ্যা কে দিয়েছিলেন? সুভাষ চন্দ্রকে প্রথম নেতাজি আখ্যা কে দিয়েছিলেন? সুভাষ চন্দ্রকে নেতাজি আখ্যা দিয়েছিলেন জার্মানির প্রবাসী ভারতীয়রা। জার্মানির প্রবাসী ভারতীয়রা সুভাষ চন্দ্রকে নেতাজি আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, ওকে। তো দেখো, এখানে সি আর ডি দুটোই জাপানের প্রবাসী ভারতীয়রা আছে। তো জাপানের প্রবাসী ভারতীয়রা যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, সি আর ডি দুটো অপশানই একই আছে। জাপানের প্রবাসী ভারতীয়রা নেতাজি সুভাষচন্দ্রকে নেতাজি আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, এই নেতাজি 1942 সালে ডিসেম্বর মাসে জার্মানির হাতে যে সমস্ত বন্দিরা ছিল 400 জন ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি একটি সেনাদল গঠন করেন, যে দলটার নাম আমরা সবাই জানি আজাদ হিন্দ ফৌজ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গান্ধীজি প্রথম কোথায় প্রতিবাদের ভাষা হিসেবে অনশনকে অস্ত্র হিসাবে
উদযাপন করেছিলেন? তো কোথায় প্রতিবাদের ভাষা হিসেবে অনশনকে অস্ত্র হিসেবে উদযাপন করেন? আমেদাবাদের মিল ধর্মঘটে। আমেদাবাদের মিল ধর্মঘটে গান্ধীজি প্রতিবাদের ভাষা হিসেবে অনশনকে অস্ত্র হিসেবে উদযাপন করেন। ঠিক আছে। 1918 সালে মজুরি বৃদ্ধির দাবিতে আমেদাবাদের কল শ্রমিকরা গান্ধীজির নেতৃত্বে এই ধর্মঘট করেছিল। এই ধর্মঘটে গান্ধীজির মূল অস্ত্র কি ছিল? মূল অস্ত্র ছিল অনশন। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 24 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? ভারতে কে ছিলেনটা লেখা নেই, লিখে দিচ্ছি। ভারতে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? দিয়াজ আলমেডিয়া, আলবুকার্ক, ডুপ্লে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আলমেডিয়া। আলমেডিয়া ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। ঠিক আছে, আলমেডিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আলমেডিয়া হয়ে যাচ্ছে আমাদের ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ইউরোপীয়রা সর্বশেষ ভারতে আসে? ওলন্দাজ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফরাসি। তো সর্বশেষ কোন ইউরোপীয় কারা সর্বশেষ কোন ইউরোপীয়রা ভারতে আসে? রাইট অ্যান্সার হচ্ছে ফরাসিরা। ফরাসিরা কিন্তু সর্বশেষ এসেছিল। ঠিক আছে। করমণ্ডল উপকূলে পন্ডিচেরিতে তাদের দক্ষিণ পূর্ব ভারতে প্রথম ঘাঁটি করে। কোথায়? করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে দক্ষিণ ভারতে তারা প্রথম, করমণ্ডল উপকূলের পন্ডিচেরি, ঠিক আছে, পন্ডিচেরিতে তারা প্রথম ঘাঁটি করেছিল এই ফরাসিরা। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি, ফরাসি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ইউরোপিয়ানদের ভারত আগমন সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? পর্তুগিজরা 1499 সালে গোয়া দখল করে? না, এটা একদমই ভুল। পর্তুগিজরা 1499 সালে গোয়া দখল করেনি। ঠিক আছে। দক্ষিণ ভারতে ইংরেজরা মছিলিপট্টনম তাদের প্রথম কারখানা তৈরি করে, এটা ঠিক। পূর্ব ভারতে ইংরেজরা 1633 সালে উড়িষ্যাতে তাদের প্রথম কারখানা তৈরি করে। 1746 সালে ডুপ্লেক্সের নেতৃত্বে ফরাসিরা মাদ্রাসা দখল করে। তো বিসিআরডি এগুলো রাইট আছে, অপশন এটা হচ্ছে আমাদের ভুল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখি। 40টা কোশ্চেন নিয়ে এসেছি। 27 নম্বর কোশ্চেন, যখন লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় তখন ভারতে কোন মুঘল সম্রাট শাসক ছিলেন? তো প্রথমে আমাদের টাইম ফ্রেমটা জানতে হবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে কিন্তু 1600 সালে তৈরি হয়েছিল। তাহলে 1600 সালে এই সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? এই সময় ভারতের মুঘল সম্রাট ছিলেন আকবর। ঠিক আছে, এটা খুব সুন্দর কোশ্চেন। আকবর ছিলেন ভারতের মুঘল সম্রাট। ওকে, তো কোশ্চেনগুলো কেমন নিয়ে এসেছি অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন বড়লাটের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো কলকাতা থেকে দিল্লিতে কোন বড়লাটের আমলে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল? লর্ড হার্ডিং এর সময়। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। লর্ড হার্ডিং এর সময় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল লর্ড হার্ডিং এর সময়। কত সালে? 1911 সালে। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, কত সালে সতীদাহ প্রথা রদ করা হয়? সতীদাহ প্রথা কত সালে রদ করা হয়? 1829 সালে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1829 সালে সতীদাহ প্রথা রদ করা হয়। কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং ও রাজা রামমোহন রায়ের যৌথ প্রয়াসে 1829 সালে সতীদাহ প্রথা, যেটা একটা নিকৃষ্ট প্রথা ছিল, স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও, জীবিত স্ত্রীকেও আগুনে সেই চিতায় পুড়িয়ে মারা হতো। এই নিকৃষ্ট প্রথাকে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ও রাজা রামমোহন রায়ের যৌথ প্রয়াসে রদ করা হয়েছিল।
চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়? ফরাসি ও ব্রিটিশদের মধ্যে। ফরাসি ও ব্রিটিশদের মধ্যে বন্দিবাসে যুদ্ধ হয়। ফরাসি ও ব্রিটিশদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কার প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কার প্রকৃত নাম? তাঁতিয়া তোপের। এটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকেই তোমরা জানো না অ্যান্সার। এটা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। আমার ক্লাসে অবশ্যই একটা খাতা আর পেন নিয়ে আসবে। অনেক নতুন নতুন কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসি, পরীক্ষাতে যে টাইপের কোশ্চেন তোমাদের দিতে পারে। তো টাঁটিয়া টোপের প্রকৃত নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? জাতীয় কংগ্রেসের কে প্রতিষ্ঠাতা ছিলেন? সিভিল সার্ভেন্ট, ব্রিটিশ বিচারপতি, সমাজসেবক, ব্রিটিশ কমান্ডাররা। তো রাইট অ্যান্সার কি হবে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন, দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এভি অক্টোভিয়াম হিউম। ঠিক আছে, অ্যালাম অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। ঠিক আছে, 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। আর কে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়াম হিউম। তিনি ছিলেন একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। শ্যামাজি কৃষ্ণ বর্মা কোথায় ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা কোথায় ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1905 সালে লন্ডনে। 1905 সালে লন্ডনে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন এই শ্যামাজি কৃষ্ণ বর্মা। তো রাইট আনসার হয়ে গেল আমাদের অপশান এ, লন্ডন। অপশান এ, লন্ডন হয়ে গেল আমাদের রাইট আনসার। 1905 সালে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশন 1916-র সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে কে সভাপতি ছিলেন? 1916 সালে যে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল, সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অম্বিকা চরণ মজুমদার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান এ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্যাবিনেট মিশন সম্পর্কে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? এটি একটি ফেডারেল সরকারের প্রস্তাব রাখে, এটি ভারতীয় কোর্টের ক্ষমতাকে বৃদ্ধি করে, এটি আইসিএসে আরও বেশি ভারতীয়দের যোগদানের সুযোগের প্রস্তাব করে। তো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? এটা তোমাদের থাকছে হোমওয়ার্ক। এটার কোশ্চেন কিন্তু তোমরা, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কত সালে নেহেরু কমিটি গঠন হয়? কত সালে নেহেরু কমিটি গঠন হয়? 1928 সালে নেহেরু কমিটি গঠন হয়েছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1928 সালের 28শে আগস্ট। 1928 সালের 28শে আগস্ট নেহেরু কমিটি গঠন হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের ঘটনাগুলি ঘটনার সময় অনুসারে সাজাও। তো দেখো, পুরন্দরের সন্ধি, প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ, বক্সারের যুদ্ধ, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। তো দেখো, যদি আমি ঘটনার ক্রম অনুযায়ী আমি যদি সাজাই, তাহলে দেখো প্রথম হচ্ছে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল তোমার 1665 সালে। 1665 সালে পুরন্দরের সন্ধি হয়। এই যে পুরন্দরের সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল? শিবাজি, ছত্রপতি শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহর সঙ্গে। মুঘল সেনাপতি জয়সিংহর সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? পুরন্দরের সন্ধি হয়েছিল 1665, শিবাজি আর মুঘল সেনাপতি জয়সিংহ। প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ, এটা হয়েছিল 1746। ঠিক আছে, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। হ্যাঁ,
আমার এখানে কালিতে একটু প্রবলেম হচ্ছে। 1746 সালে প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ হয়েছিল। ইঙ্গো ফরাসি মানে বুঝতেই পারছো ব্রিটিশ আর ফরাসি বাহিনীর সঙ্গে। বক্সারের যুদ্ধটা আমরা সবাই জানি 1761 সালে হয়েছিল বাংলার নবাব মীর কাসিম আর ইংরেজ বাহিনীর সঙ্গে। তাহলে পুরন্দরের সন্ধি, ইঙ্গো ফরাসি যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ, তারপরে থাকছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। এটা হয়েছিল 1792 সালে টিপু সুলতান আর ব্রিটিশ বাহিনীর সঙ্গে। টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ বাহিনীর 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধিটা হয়। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রথমে পুরন্দরের সন্ধি, তারপর প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধ, তারপর বক্সারের যুদ্ধ, তারপর শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। চলো নেক্সট কোশ্চেন। 1920 সালে কে প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো 1920 সালে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন এন এম যোশী সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন। রাইট অ্যান্সার অপশন এ। আজকে লাস্ট কোশ্চেন, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। আগা খাঁ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। এই মুসলিম লীগ কবে গঠিত হয়েছিল? 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। আজকে 40টা কোশ্চেন নিয়ে এসেছিলাম, 40টা কোশ্চেনই তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে দেবে। আর অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর আমাদের যে টেলিগ্রামে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কারণ এখানে তোমরা কি পাবে? ফ্রি পিডিএফ পাবে, তার সাথে বিষয়ভিত্তিক মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট, প্রচুর কিছু তোমরা এই সিআরপি একাডেমির যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ। তো তোমরা প্রত্যেকে যাও এবং জয়েন করে যাও। আর নেক্সট ক্লাস থাকছে আমার কালকে রাত্রি 9টায়। প্রত্যেকে কিন্তু রাত্রি 9টায় একটা খাতা আর পেন নিয়ে চলে আসবে আমার ক্লাস করার জন্য। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো, নিশ্চয়ই তুমি চাকরি পাবে।